অনেকেই প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, কেউ কেউ আবার একটু হতাশ হচ্ছেন। বলছেন, স্যার আপনি তো এক চোখো বাস্তব দেখছেন, এক চোখো বাস্তব দেখছেন। নিউ ওয়ার্ল্ড অর্ডারের তো আরও অনেক দিক আছে, ভালো দিক আছে, ইতিবাচক দিক আছে। আপনি কেন বারবার করে এই হতাশা ব্যঞ্জক চিত্রটি তুলে ধরছেন আমাদের সামনে? তাদের উদ্দেশ্যে জানাই, হ্যাঁ, আগে বলে দিই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? ল্যাব মিট, কালচার্ড মিট বা সিনথেটিক মিট যা আমাদের সামনে আসতে চলেছে, প্রস্তুত হয়ে গেছে, বাজারে আসবে আগামীতেই। পরীক্ষা নিরীক্ষা যদিও এখনও চলছে, সেটি কি আমাদের স্বাস্থ্যের পক্ষে সুখকর হবে, মানে সেফ হবে? আমরা নিরাপদে সেটা খেতে পারবো, নাকি বিপজ্জনক হতে পারে? এ বিষয়ে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত আলোচনা আছে এবং অবশ্যই রিসার্চের লিঙ্ক দিয়ে দেব। হ্যাঁ, যারা বলছেন যে আমি এক চোখো বাস্তব দেখি, তাদের জানাই আপনারা কোন বাস্তব দেখতে চাইছেন। নিউ ওয়ার্ল্ড অর্ডারের ভালো দিক, ইতিবাচক দিক, সে তো মিডিয়া দিনরাত গুণগান গাইছে, তাই না? গুণগান তো গাইছেই, কিন্তু আমি যে দিকগুলো বলছি সেগুলো তো মিডিয়া বলছে না। বলছে কি? মেইনস্ট্রিম মিডিয়া কি বলছে? তাহলে যে বিষয়গুলো গুণগান ইতিমধ্যেই গাওয়া হচ্ছে, চিকিৎসকরা গাইছেন, সাংবাদিকরা গাইছেন, রাজনৈতিক নেতারা গুণগান গাইছেন, ওয়ার্ল্ড লিডাররা গুণগান গাইছেন, তো সে বিষয়ে আমি আবার নতুন করে কি গুণগানটা গাইব? তাই অনালোকিত দিক, অন্ধকার দিক, যে দিকগুলো আমাদের সামনে কেউই তুলে ধরছে না, সেগুলোই আপনাদের সামনে নিয়ে আসছে। এই যেমন ধরুন ল্যাব মিট, কালচার্ড মিট দারুণ ভালো, পরিবেশের পক্ষে ভালো, পরিবেশ বান্ধব, জন্তু জানোয়ার কষ্ট পাবে না, ক্রুয়েলটি এগেনস্ট অ্যানিমালস বন্ধ করা যাবে, এমন অনেক সুন্দর সুন্দর ভাষ্য, ভাষা, বাণী ও চারণ আপনাদের কানে অনর্গল যাতায়াত করছে, তাই নয় কি? তো তাই আমি একটু আরেকটা দিক আপনাদের সামনে না হয় তুলে ধরলাম। হ্যাঁ, আপনারা যদি আরও বাস্তব দেখতে চান, আমি আগামীতে সেটাও দেখাবো। একটু ফ্রি হয়ে নিই। যদি আপনারা মনে করেন যে প্যারালাল ইউনিভার্স দেখবেন, দেখিয়ে দেব। কোয়ান্টাম মেকানিক্স, এই অধম মাল্টিভার্সে বসবাস করে। মাল্টিভার্স বোঝেন তো? নিশ্চয়ই বোঝেন। অল্টারনেট রিয়ালিটি, হ্যাঁ, লৌকিক, অলৌকিক, বিশ্বাস, বিজ্ঞান, ধর্ম সব একাকার হয়ে যাবে যদি মাল্টিভার্সের গল্প শুরু করি, যদি প্যারালাল ইউনিভার্সের গল্প শুরু করি। আমাদের পাশাপাশি বেঁচে থাকার সমান্তরাল বাস্তবিকতা পরেই আসবো, কি বলেন? হ্যাঁ, আমি আজ যে বিষয়টি আলোচনা করছি, বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, তিনি যে আর্টিকেলটা প্রকাশ হয়েছে সেন্টার ফর ফুড সেফটি, লিখেছেন জেডি হ্যানসেন, পলিসি ডাইরেক্টর, এবং জুলিয়া রানে, রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাসোসিয়েট। আমি লিঙ্ক দিয়ে দেব। এটি সুচিন্তিত, 4 দিক কভার করা একটি আর্টিকেল, বিশদ আর্টিকেল। আমি পুরোটা তো আপনাদের সামনে আনতে পারবো না, কিছু হাইলাইটস আপনাদের সামনে তুলে ধরছি, সহজ করে বলার বা বোঝানোর চেষ্টা করছি। এই আর্টিফিশিয়াল মিট বা
ল্যাব মিট বা সিনথেটিক মিট, এটা আনার পক্ষে যে যুক্তি, সেই যুক্তিগুলো কি আগে আমরা দেখে নিই। যদিও আমি আগে আলোচনা করেছি, আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। কি গ্লোবাল ওয়ার্মিং, কার্বন এমিশনকে বন্ধ করা, কমানো, হ্রাস করা বা শূন্যে নিয়ে যাওয়া, অর্থাৎ পরিবেশের দোহাই দিয়ে, এনভায়রনমেন্টাল পলিউশনের দোহাই দিয়ে এই ল্যাব মিটকে আনা হচ্ছে, যেমন করে অন্যান্য কর্মসূচিকেও বাস্তবায়িত করা হচ্ছে। আমি আগের ভিডিওতে পরিষ্কার জানিয়েছি গ্লোবাল ওয়ার্মিং আসলে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই যে আবার আপনারা আমাকে কনস্পিরেসি থিওরিস্ট বলে দেবেন, কোনো সমস্যা নেই, ভিডিওটি দেখবেন, সেখানে লিঙ্ক আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, ওটা নিছকই পলিসি ডিসিশন। তো তাকে সামনে এনে ক্লিন মিট মানে ক্লিন ফুড ইত্যাদির নাম করে আমাদের সামনে এই বিষয়টি আনা হচ্ছে। আর আগামীতে আমি প্যারিস ক্লাইমেট ট্রিটি, যা অত্যন্ত বিপজ্জনক বলে আমি মনে করি, সেটি আপনাদের সামনে তুলে ধরব। বিস্ফোরক ভিডিও হবে, সেটিও বিস্ফোরক ভিডিও হবে, অবশ্যই দেখবেন। কি 2030-এর মধ্যে কি টার্গেট রাখা হয়েছে কার্বন এমিশন বা গ্রিন হাউস গ্যাসকে মিনিমাইজ বা শূন্য করে তোলার জন্য। মারাত্মক ভয়াবহ দিন আসছে, এখনও আমরা কিছু দেখিনি। তবে আমাদের সচেতন হয়ে থাকতে হবে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, আমাদের সবসময় ইতিবাচক জায়গা নিতে হবে মানসিকভাবে। মনের শক্তি অপরিসীম, এটা মাথায় রাখবেন, আমি বারবার বলি। তো যাই হোক, আমরা একটু দেখে নিই কি দাবি আছে পরিবেশ বান্ধব, আর কি দাবি আছে জন্তু জানোয়ারের প্রতি কোনো রকম নির্দয়তা বা নির্মমতা হয় না, এখানে ক্রুয়েলটি হয় না, নিষ্ঠুরতা হয় না। তাই এটা সভ্য মানুষ কখনো জন্তু জানোয়ারকে পীড়া দিতে পারে না, উচিত নয়। আরেকটি কি যুক্তি দেওয়া হয়, অনর্গল বলা হচ্ছে কি সেফ টু ইট, অর্থাৎ এটাতে কোনো মাইক্রোবস থাকবে না, কোনো ব্যাকটেরিয়া থাকবে না, একেবারে বিশুদ্ধ, পরিপাকের পক্ষে, ভোজনের পক্ষে, স্বাদে গন্ধে অতুলনীয় একটি খাদ্য ল্যাব মিট, এমনটাই দাবি করা হচ্ছে। আসুন আমরা একটু দেখে নিই, বিশ্লেষণ করি, গবেষণা কি বলছে, রিসার্চ কি বলছে। আমি একাধিক রিসার্চ থেকেই আলোচনাটি রাখছি। আমি একটি লিঙ্ক আপনাদের দেব, সেটা মোটামুটিভাবে সম্পূর্ণ লিঙ্ক, মানে সমস্ত বিষয়ে কম বেশি কভার করা আছে। এই মুহূর্তে 29টি কোম্পানি, 29 কোম্পানিজ দ্বারা এই কালচার্ড মিট বাজারে আনার পরিকল্পনা করছে। কয়েকটি কোম্পানি ইতিমধ্যেই নিয়ে এসেছে, নেদারল্যান্ডসে যেমন আপনারা জানেন নিয়ে এসেছে অনেকগুলো কোম্পানি। কিছু কোম্পানি এখনও তারা প্রস্তুতির পর্যায়ে আছে বাজারে, তারা ফাইনাল রেডি হচ্ছে আর কি। তার আগে তো অনেক কাজকর্মগুলো করতে হবে, আরও জন্তু জানোয়ারের মাংস খাওয়াটা কি করে ডিসকারেজ করা যায় সেটার জন্য অনেক পলিসি বাকি আছে। জন্তু জানোয়ারের মহামারী ঘটাতে হবে, মানে মিডিয়ার মাধ্যমে মহামারী ঘটাতে হবে, যাতে করে মানুষ স্বাভাবিক মাংসটা না খায়। ওই ব্যাপারটাতে বন্ধ না করলে তো ওদের মাংসটা কেউ খাবে না, দু একজন ছাড়া। নাহলে কি করে 25 বিলিয়ন, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, $25 বিলিয়ন টার্গেট কিভাবে পূর্ণ করবে। যেমন করে অফলাইন ক্লাস বন্ধ না করলে অনলাইন প্রমোট করা যায় না, প্রমোশন হয় না। আপনারা জানেন কিভাবে বাইজুস, টিউটোপিয়া থেকে শুরু করে, একাডেমি থেকে শুরু করে এই রকম বিভিন্ন রকমের অ্যাপসগুলোকে এবং অনলাইন এডুকেশনকে কিভাবে কত গুণ বাড়ানো হয়েছে আপনারা তো জানেন। সেটা কি স্কুল খোলা রাখলে সম্ভব হতো? সেটা কি অফলাইন ক্লাসগুলো নিয়মিত হলে সম্ভব হতো না। তাই অফলাইনকে বন্ধ করে অনলাইন প্রমোট করতে হয়। তেমন করেই আমরা যে স্বাভাবিক মাংস খাচ্ছি, প্রকৃতি থেকে আমরা যে প্রাণীর মাংস খাচ্ছি, সেটা গরু হতে পারে, ভেড়া হতে পারে, ছাগল হতে পারে, সেই প্রাণীর মাংস খাওয়া বন্ধ না করতে পারলে তো ওদের মাংস ক্রেতা পাওয়া যাবে না, ভোক্তা পাওয়া যাবে না। এটা খুব সহজ ব্যাপার, তাই প্রস্তুত থাকুন। এবারে আসছি যে 29টি কোম্পানি এই বাজারে আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়টি কি বলছি। মেমফিস মিটস জানেন, অ্যালো ফার্মস, মোজা মিট, মিটেবল, সুপার মিট,
ফিনলেস ফুডস, হ্যাঁ, এই উল্লেখযোগ্য কয়েকটি কোম্পানির নাম বললাম। আর এই সব কোম্পানিতে কারা ইনভেস্ট করছেন? ভেঞ্চার ক্যাপিটালিস্ট আছেন, জানেন তো, ভেঞ্চার ফার্ম, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম, ওরাই তো প্রাণ, ওরাই তো টাকা নিয়ে বসে থাকে। ওরা বিল গেটসদেরও বাবা, কোথায় আছেন? তো কারা আছে তার মধ্যে? ব্লু ইয়ার্ড ক্যাপিটাল, ইউনিয়ন স্কোয়ার ভেঞ্চার্স, এমারাল্ড টেকনোলজি ভেঞ্চার্স, এগুলো সব ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। এছাড়াও বিল গেটস তো আছেনই এই উদ্যোগে, এবং আছেন রিচার্ড ব্র্যানসন। সম্প্রতি আপনারা জানেন নেদারল্যান্ডসে বিল গেটসের একটি বড় আউটলেট অগ্নিদগ্ধ হয়, সে বিষয়ে আমি ভিডিও করেছি, আপনারা দেখেছেন। তা এই যে ল্যাব মিট, আর্টিফিশিয়াল মিট, প্রথমে যে বলা হচ্ছে কি না, প্রাণীকে মানে জন্তু জানোয়ারকে কষ্ট দেয় না। এটা কি পুরোটা সত্যি? না, পুরোটা সত্যি নয়। প্রথমত, এই ল্যাব মিট তৈরির যে পদ্ধতি, যেটা এই মুহূর্তে প্রমাণিত পদ্ধতি এবং সবাই কম বেশি গ্রহণ করেছেন, সেটি হলো কি, গর্ভস্থ বাছুরকে হত্যা করে, প্রেগন্যান্ট কাউ তাকে মেরে হত্যা করে তার যে ফিটাস অর্থাৎ না জন্মানো বাছুর, তার হৃৎপিণ্ড থেকে 300 মিলিলিটার মতো রক্ত বের করে নেওয়া, সেটাই হচ্ছে ফিটাল বোভাইন সিরাম, FBS। এটাই হচ্ছে পেট্রি ডিশে রাখা হয় এবং গ্রোথ মিডিয়াম হিসেবে ব্যবহার করা হয়। কারণ আমি এই আগের ভিডিওতে আলোচনা করেছি, এখানে বিস্তারিত আলোচনা করছি না। তো এই ক্ষেত্রে অবশ্যই প্রাণী হত্যা করতেই হচ্ছে তো, কষ্ট হচ্ছে না? আর যদি আপনি এভাবেও আপনি করতে পারেন, মানে যারা করছে কি, কোনো প্রাণীর সেল শরীর থেকে বায়োপসির মাধ্যমে কেটে কুটে শোল্ডার মাসল হোক, থাই মাসল হোক, যেখানকার মাংস তারা কালচার করতে চাইছেন, সেইখান থেকে কেটে কুটে মাংস বা স্টেম সেল নেওয়া, তাই তো? তো সেটাও যন্ত্রণাদায়ক পদ্ধতি, তাই তো? একটা প্রাণীকে বারবার করে কাটাছেঁড়া করতে হবে, তাদের লাগবে না বুঝি? লাগবে তো। আর একটা প্রাণীতে তো হবে না, এত মানুষ খাবে। আর একটা সেল যদি আমরা এই বোভাইন সেলই যদি আমরা বলি, সেটা দিয়ে যদি কত কোটি পাউন্ড, কত কোটি কিলো, কুইন্টাল মাংস হবে। হ্যাঁ, আসছে এক এক করে। কিভাবে এই কালচারগুলো করা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই। তো এবার কেউ বলছেন কি, যে না আমরা হ্যাঁ আসছি, ওটাতে পরে আসছি। তো এই যে সেল কালচার করা হচ্ছে, কালচারের মাধ্যমে মাংস বানানো হচ্ছে, আর্টিফিশিয়াল মিট পদ্ধতি আমি আগের ভিডিওতে বলেছি। সেটি কি পদ্ধতিতে হচ্ছে? এটা কি রেকগনাইজড কিছু? কোম্পানিগুলো বলছে যে না, আমরা FDAতে যে সেল কালচারের পদ্ধতির কথা বলা হয়, মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকায়, ওরাই তো সব চালাচ্ছে, তো আমরা সেই অনুযায়ী চলি। কিন্তু FDA যে সেল কালচারের পলিসির কথা বলে, যে পদ্ধতির কথা বলে গ্রহণযোগ্য বা স্বীকৃত, সেটা তো ফুডের জন্য নয়, খাদ্যের জন্য নয়, সেটা তো রিসার্চ পারপাসের জন্য। তাহলে এটা কি করে খাদ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? এই প্রশ্নও এখানে তোলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে, সেটি হচ্ছে এই যে সেল কালচার যখন হচ্ছে, এই সেল কালচার যখন হচ্ছে, তখন এই সেলগুলো কিভাবে বড় হচ্ছে, মানে গ্রোথ কি করে হচ্ছে বুঝতে হবে। গ্রোথ কিভাবে হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, আপনি ধরুন একটা সেল নিলেন, স্টেম সেলই নিলেন, বোভাইন সিরামই নিলেন,
ফিটাল বোভাইন সিরাম, যদিও ওটা খুব কস্টলি, $2,500 বেশি লিটার পড়ছে, তাই অনেকেই মনে করছেন, বিশেষজ্ঞ মনে করছেন, এবং মেমফিস মিট বলেই দিয়েছে তারা ওই পদ্ধতিতে করবে না, কারণ ওটা খুব কস্টলি পড়ে যাবে। হ্যাঁ, কস্ট খুব মারাত্মক কষ্ট হয়ে যায়, বুঝতেই পাচ্ছেন। খাবারটা তো মানুষের সাধ্যের মধ্যে রাখতে হবে, মানুষ না হলে ল্যাব মিট খাবে কেন, তাই না? সুতরাং ওই বিষয়টা মেমফিস মিট, আমি আসছি মেমফিস মিট যে পদ্ধতি ব্যবহারের কথা বলছে সেই পদ্ধতিতে আমি আসছি। তো যাই হোক, আমরা যেটাই হোক না কেন, যে সেলটা ধরুন নেওয়া হলো, প্রাণীর মাংস তো প্রাণীর স্টেম সেলই নিতে হবে, সে মেমফিস মিট যাই করুক না, কোনো পদ্ধতি বায়োরিয়াক্টর দিয়ে করছে, আমি আসছি, সেখানেও কিন্তু স্টেম সেল ব্যবহার করতে হচ্ছে প্রাণী থেকে নিয়ে। তো সেই সেলটা যখন কালচার করা হচ্ছে, গ্রো করা হচ্ছে, যে পদ্ধতি করা হোক না কেন করা হচ্ছে, সেটা কতটা বাড়তে পারে? ধরুন আপনি ওই বাছুরের, আমি ওটাই ধরলাম, 300 মিলিলিটার রক্ত নিলেন, ওটা তো নিলেন, নিয়ে আপনি কালচার করলেন, তার সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যা যা উপাদান লাগে দিয়ে আপনি কালচার করলেন। সেটা ক কেজি হতে পারে বাড়তে বাড়তে, গ্রো করতে করতে? 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 5 কুইন্টাল, 1000 কুইন্টাল? না, সীমা আছে তো। তাহলে এত এত মানুষকে মাংস খাওয়াতে হবে গোটা বিশ্ব জুড়ে, সেটা তো বাড়াতে হবে, গ্রো করতে হবে। গ্রোটা কি করে হবে? এখানেই প্রশ্ন আসছে অঙ্কোজেনিক সেলের, অর্থাৎ যে সেল ক্যান্সার উৎপন্ন করতে পারে, মানে বৃদ্ধি করে। জানেন তো, ক্যান্সার আসলে কিন্তু বৃদ্ধি, গ্রোথ, অ্যাবনর্মাল গ্রোথ। আপনার কোনো একটা কোষে যেখানে স্বাভাবিক গ্রোথ হচ্ছে সেটা কিন্তু ক্যান্সার হয় না, কিন্তু অস্বাভাবিক গ্রোথ মানে অ্যাবনর্মাল গ্রোথ যখন হচ্ছে তখন সেটা কিন্তু ক্যান্সার, তাই তো? আর ক্যান্সার, স্টাডি অফ ক্যান্সার আপনারা জানেন, স্টাডি অফ ক্যান্সার আর টিউমার কি বলে? অঙ্কোলজি বলে। তাহলে অঙ্কোজেনিক সেলের ব্যবহার এখানে ঘটানো হচ্ছে, যেটা রিসার্চের ক্ষেত্রে কখনোই সমস্যা হয় না, করতেই পারেন আপনি, কিন্তু এইখানে খাবার হিসেবে আপনার পাতে যেটা আসছে সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার ব্যাপক সম্ভাবনা। বিশেষজ্ঞরা কিন্তু এটাই বারবার করে বলছেন, যে কারণ আমাদের শরীরের মধ্যে যে কোষের বৃদ্ধি ঘটে সেটা তো স্বাভাবিকভাবেই বৃদ্ধি ঘটে, কিন্তু এইখানে তো সেটা স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না, এটা পেট বাইরে ঘটানো হচ্ছে, ল্যাবে ঘটানো হচ্ছে। তাই সেখানে কৃত্রিম পদ্ধতি গ্রহণ করতে হবে, আর এই কারণেই অঙ্কোজেনিকের প্রসঙ্গ উঠছে। তো সেটা কি আমরা খাদ্য হিসেবে সেফ মনে করব? প্রশ্ন তুলে দিয়েছেন এই বিজ্ঞানী। এরপরে আমরা আসছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মেমফিস মিট বলছে যে না, আমরা কিন্তু ওভাবে করছি না, কারণ এটা কস্টলি, এক্সপেন্সিভ। আমরা কি করছি? আমরা বায়োরিয়াক্টর করছি, মানে বিশাল বড় রিয়াক্টর করছি, সেখানে স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে আমরা কালচার্ড মিট তৈরি করব। তো স্ক্যাফোল্ডিং মানে ভাড়া, মানে ওই পার্ট করে সেল কালচার যাকে বলতে পারেন আর কি, এটা এই অংশে এটা হবে, ওই অংশে এটা হবে। তো সেই স্ক্যাফোল্ডিংয়ে কি কি ব্যবহার করা হচ্ছে? কর্নস্টার্চ ফাইবার্স, প্ল্যান্ট স্কেলিটন, ফাঙ্গি এবং জিলেটিন, এগুলো হচ্ছে স্ক্যাফোল্ড মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর সঙ্গে অবশ্যই থাকছে কালচার্ড স্টেম সেল, প্রাণী থেকে নেওয়া। তো এইখানে বলছে যে ওদের যে টেকনিক আছে, পদ্ধতি আছে, সেটা কিন্তু ইমর্টালিটি, মানে শেষ হবে না, অসংখ্য নাকি কোষ সেল জন্ম দিতে পারে। ভাবতে পারেন কেন? তারা পরিষ্কার বলছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারা ব্যবহার করছে, অর্থাৎ এই পদ্ধতিতেও যে খাবার আমাদের সামনে আসবে, কারণ স্বাভাবিকভাবে তো কোষ বাড়ছে না, এখানে বোঝার চেষ্টা করুন, তাই না? আপনি যদি
100 মিলিগ্রামের স্টেম সেল ব্যবহার করেন বা 200 মিলিগ্রাম স্টেম বা লিটার যাই বলুন না কেন স্টেম সেল ব্যবহার করেন, সেখান থেকে আপনি কত কুইন্টাল মাংস বা মিট পেতে পারেন এন্ড প্রোডাক্ট হিসেবে? এটা তো সীমা আছে, তাই তো? সেটা তো ঘটছে না এখানে। তাহলে কারণ সেটা বাইরে হচ্ছে, আর্টিফিশিয়াল পদ্ধতিতে হচ্ছে। তো সেক্ষেত্রে একটাই পথ হচ্ছে কি, জেনেটিক পরিবর্তন ঘটানো, সেলগুলোর জেনেটিক পরিবর্তন ঘটানো, অর্থাৎ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করা, যাতে করে তার গ্রোথটা অনেক বেশি হয়, স্বাভাবিক সেলের মতো নয়, অস্বাভাবিকভাবে গ্রোথটা হয়। আর এটা অবশ্যই ক্যান্সার ক্যারিয়ার হবেই এই সেল, পরিষ্কারভাবে রিসার্চার বলে দিয়েছেন। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং আরেকটা বিষয় এই যে এরা কি পদ্ধতিতে এটা করছে তারা জানাচ্ছে না, বলছে আমাদের সিক্রেট। তাই বিজ্ঞানীরা দাবি জানিয়েছেন যে তারা প্রকরণ পদ্ধতি সমস্ত কিছুকে তারা যেন ব্রড ডেলাইট দিবালোকের মতো পরিষ্কার করে দেয়, কিন্তু তা করছে না এরা বলছে বিজনেস সিক্রেট। ভাবতে পারেন, বলছে না। রহস্যটা কোথায় প্রশ্ন উঠেছে। এখানে আর একটা মজা আছে, কি বলুন তো? এই যে কি পদ্ধতিতে তারা টেস্টিং করছে, কি টেকনিক অ্যাপ্লাই করছে, এ নিয়ে গ্রাস বলে একটা টার্ম আছে আমেরিকায়, একটা পলিসি, গ্রাস পলিসি, কি জেনারেলি রেকগনাইজড অ্যাজ সেফ, GRAS। এইখানে কি পলিসি? যেটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যা করা হচ্ছে, কোম্পানিগুলো যা করছে সেটা সেফ, অর্থাৎ সেটা নিয়ে সরকার কোনো প্রশ্ন তুলবে না। ভাবতে পারেন, এই গ্র্যাসের আড়ালে ঢুকে পড়ছে এই সব ল্যাব মিট জায়ান্ট, তারা গ্র্যাসকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। তাই বিজ্ঞানীরা প্রশ্ন তুলছেন যে নিজস্ব ভাড়াটে বিজ্ঞানী প্রয়োগ করে, দালাল বিজ্ঞানী প্রয়োগ করে এই হোল প্রসেসটাকে সেফ বলে ওরা চালিয়ে দেবে না তো? হ্যাঁ, আমরা ফার্মা কোম্পানির ক্ষেত্রে দেখেছি অনেক ওষুধ, বিপজ্জনক ওষুধকে দালাল বিজ্ঞানীকে দিয়ে প্রমোট করানো হয়, বলা হয় সেফ। করোনামৃতের ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন। সুতরাং ভয়ঙ্কর বিপদ কিন্তু ওঁত পেতে আছে। আরেকটি প্রশ্ন আসছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, টক্সিনগুলো কি হবে? এই যে বায়োরিয়াক্টরকে ব্যবহার করা হচ্ছে গ্রো করার জন্য, মানে ওখানে গাছে, মানে স্ক্যাফোল্ডিংয়ে মাংস ফলবে, বোঝার চেষ্টা করুন যে টক্সিনগুলো কোথায় যাবে। যে কোনো উৎপাদনে টক্সিন তৈরি হয়। এই যেমন আমাদের শরীর, মানে আমাদের শরীর বলুন, শরীরে যে টক্সিন হয় সেগুলো আমাদের মূত্র এবং মলের মাধ্যমে বেরিয়ে যায়, তাই তো? ধরুন গরুর মাংস আপনি খাচ্ছেন, গরু ধরুন একটা ফ্যাক্টরি হিসেবেই আপনি দেখলেন, সেখানে মিট প্রোডাকশন হচ্ছে, তাই তো? কিন্তু গরুর শরীরে যে টক্সিনগুলো আছে, বিষগুলো আছে, বিষাক্ত যে পদার্থগুলো আছে, সেগুলো মূত্র এবং মলের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তো। কিন্তু এই ক্ষেত্রে যে রিয়্যাক্টর, যেটাকে বায়োরিয়্যাক্টর বলা হচ্ছে, যেখানে মাংস ফলবে বলা হচ্ছে কালচারের মাধ্যমে, সেখানকার টক্সিনগুলো কি হবে, সেটা কিভাবে রিমুভ হবে, এই প্রশ্ন তোলা হয়েছে। তাই সুপারভিশনের দাবি করা হয়েছে, সেখানে যেন কঠোর সুপারভিশন করা হয়, এবং যারা এই বিষয়টা জানেন তাদের মাধ্যমেই তার দাবি তুলেছেন বিজ্ঞানীরা। কারণ এখানে টক্সিন হ্যান্ডলিং করার কোনো রকম কিছু পদ্ধতি, প্রকরণ এসব কোম্পানিগুলো দেয়নি, আগামীতে দেবে বলে মনে হয় না। কি বুঝলেন? ভয়ঙ্কর অবস্থা না? আপনাদেরকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফুড খেতে বাধ্য করা হচ্ছে, করা হবে, যার ক্যান্সার, পদে পদে ক্যান্সারের সম্ভাবনা। আরেকটা ইন্টারেস্টিং দিক দেখুন, আমাদের সেলে ইমিউন সিস্টেম আছে, জানেন প্রতিটি সেল ফাইট করে, ইমিউন সিস্টেম আছে, যাতে করে প্যাথোজেনকে সে ফাইট করতে পারে, ঢুকলেই অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু এই যে মিট প্রোডাক্ট উৎপাদন করা হচ্ছে,
সেটা বোভাইন সিরাম দিয়েই হোক বা বায়োরিয়াক্টরেই হোক না কেন, স্ক্যাফোল্ডিং করেই হোক না কেন, সেক্ষেত্রে এই যে মিট প্রোডাকশন হচ্ছে, এগুলো তো সেল, সেখানে ইমিউন সিস্টেম নেই, ওটা তো বডি নয়, ওটা তো আর্টিফিশিয়াল মিডিয়াম, ইমিউন সিস্টেম নেই সেখানে। তাহলে সেইখানে কি করে জীবাণুমুক্ত থাকবে সেই মাংস? প্রশ্ন যাচ্ছে না? আপনি প্রাণীর মাংস নিলেন, সে তো তার সিস্টেমে চলে, ইমিউন সিস্টেম চলছে তার, তাকে হত্যা করে তার মাংসটা নিলেন, ঠিক আছে, খেলেন। কিন্তু এখানে তো তেমন কিছু নেই, তেমন কোনো ব্যাপার নেই। তাহলে এখানেই প্রশ্ন আসছে, তাহলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হবে আগে? হ্যাঁ, এই মাংসকে সেফ রাখতে, জীবাণুমুক্ত রাখতে তারা নিঃসন্দেহে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, যেটা আমাদের শরীরের পক্ষে নতুন করে বিপজ্জনক হয়ে যাবে। এমনিতেই তো আমরা প্রচুর অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ডাক্তারের প্রেসক্রিপশন দেখেও খাচ্ছি, নিজের মর্জিতেও খাচ্ছি, কারণ আমরা ভেবেই নিয়েছি যে অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে অমৃত। তো যার ফলশ্রুতি হিসেবে আগামীতে ড্রাগ রেজিস্ট্যান্ট ডিজিজগুলো আরও বেশি করে দেখা দেবে, অনেক মানুষ মারা যাবে। যেমন এই মুহূর্তে এমডিআর টিবি আপনারা দেখছেন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, অর্থাৎ যে যক্ষা রোগের ক্ষেত্রে ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না, এখন সেকেন্ড লাইনগুলোও কাজ করছে না। একটা সময় আসবে অসহায়ভাবে মরতে দেখতে হবে মানুষকে। তো এই বিপদ তো ইতিমধ্যেই ঘটেছে, কিন্তু খাদ্যের সঙ্গেও যদি এই অ্যান্টিবায়োটিক আমাদের নিতে হয়, যেটা পরিষ্কার প্রশ্ন তুলেছেন, তাহলে কি করে? তাহলে তো আমরা আমাদের অস্তিত্ব যতটুকু আছে ততটুকুও তো সংশয় ঘটবে। হ্যাঁ, ফার্মা কোম্পানির লাভ হবে, আমাদের যত ক্যান্সার হবে, যত আমরা অ্যান্টিবায়োটিক গিলব, যত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব, তত বেশি করে মুনাফা লুটবে, তত বেশি করে টাকা লুটবে ফার্মা কোম্পানি। যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফুড, যেটা অবশ্যই, এটা কোনো সন্দেহ নেই, ল্যাব মিট অবশ্যই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মিট, তো সেটা আমাদেরকে তো আরও বেশি করে অসহায় করে তুলবে। আমাদের সমস্ত সঞ্চয়, বাড়ি ঘর, জমি জমা যাদের যেটুকু আছে বিক্রি করে ফার্মা কোম্পানির পায়ে নতজানু হয়ে বলতে হবে, হে ফার্মা, আমাকে বাঁচাও, আমাদের বাঁচাও, তাই তো? এবার এর উত্তরে এরা বলছেন, মেমফিস মিট বলছে যে না না না, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ইউনিটে, এটা রিঅ্যাক্টরে যেটা আমরা মিট করব, সেটা এতে একদম জীবাণু হবে না, জীবাণু থাকবে না, একদম স্টেরাইল হবে, একদম কি বলবো, এক দুর্দান্ত হবে, জীবাণুমুক্ত হবে। তখন প্রশ্ন করা হচ্ছে, কারণ মেডিকেল ল্যাবে পর্যন্ত এটা করা যায় না, সম্ভব হয় না, সেখানেও জীবাণুর বিরুদ্ধে আমাদের প্রোটেকশন নিতে হয় মেডিকেল ল্যাবে। আর আপনারা বলছেন ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে, যেখানে আপনারা মাংস বানাবেন, সেখানে জীবাণু থাকবে না, তাই আপনাদের কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার কিচ্ছু করতে হবে না, দরকার পড়বে না। এটা কীরকম কথা হলো? তখন তারা বলছেন, আমাদের যে ফেসিলিটিটা হবে, যে প্ল্যান্টটা আমরা বানাবো, সেটা মেডিকেল ল্যাবের চাইতেও বেটার আর কি। ভাবতে পারেন, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, বায়োরিঅ্যাক্টর বলছে ওরা, সেটা নাকি মেডিকেল ল্যাবের চাইতেও সুরক্ষিত হবে। কিভাবে হবে? অত বড় একটা ইনস্টলেশন, একটা ফ্যাক্টরি প্ল্যান্ট, সেটা নাকি মেডিকেল ল্যাবের চাইতেও সুরক্ষিত হবে। কিছু বুঝলেন? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। যারা প্রশ্ন করেছিলেন যে মানুষ এগোচ্ছে, সভ্যতা এগোচ্ছে, আমরা কি একই রকমভাবে বেঁচে থাকবো? আমাদের খাদ্য তো বদলেছে, যুগে যুগে বদলেছে, ঠিকই তো, অবশ্যই। আপনারা এখন আজিনামোটো খাচ্ছেন চাউমিনের সাথে, বদলেছে, অবশ্যই বদলেছে। আপনারা এখন কার্সিনোজেন খাচ্ছেন, আপনারা এখন ফাস্টফুডের মধ্যে ফাস্টফুডের মাধ্যমে আপনারা শরীরে ক্যান্সার ঢোকাচ্ছেন, তাই না? অনেক কিছু তো ডেভেলপমেন্ট হয়েছে।
মাইক্রোওয়েভ ব্যবহার করছেন, কি বিপজ্জনক, যেটা রাশিয়ায় বহু আগে নিষিদ্ধ হয়েছিল, আবার অবশ্য চালু হয়ে গেছে, তাই তো। তো সভ্যতা এগোচ্ছে, আপনারা ফর্টিফাইড ফুড খাচ্ছেন, টাটার সল খাচ্ছেন, ব্র্যান্ডের সল খাচ্ছেন, যেটাতে ওভার আয়োডাইজড সল, যেটা ঘরে ঘরে থাইরয়েডের জন্ম দিয়েছে। আপনারা সৈন্ধব লবণ খাচ্ছেন না, আপনারা পাতি লবণ খাবেন না, তাই তো, এগিয়ে যাচ্ছেন। তো তাই এই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করলাম, যে ল্যাব মিট কেউ কেউ বলছিলেন হতেই পারে, আমরা এগোচ্ছি, প্রোগ্রেস ভালো হতেই পারে, আমরা কেন খারাপ বলবো, আগে দেখি তো, আগে জানি তো, না জেনে কি খারাপ বলা উচিত? নিশ্চয়ই উচিত না। তাই জেনে শুনে আপনাদের সামনে রিসার্চ পেপার আমি লিঙ্ক দিয়ে দেবো, তা এবং বিখ্যাত বিজ্ঞানীদের মতামত তুলে ধরলাম, যাতে করে আপনারা আমাকে আর এক চোখও না বলেন, কারণ দুদিকটাই তো দেখেছি। দেখুন, পড়ে দেখুন, তাই নয় কি? আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন।